সোয়া এখনো কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে গেছে খাট ভাঙাতে। খাট তো বেশ মজবুত, তাহলে ভাঙলো কি করে? শাদি কি বেশি ভারী হয়ে গিয়েছে, নাকি অন্য কোনো ব্যাপার? নিশ্চয় শাদি ভারী হয়ে গিয়েছে বেশি। বাই এনি চান্স শাদি যদি সোয়ার উপরে পড়তো, তাহলে সোয়ার কি অবস্থা হতো? এতক্ষণে নিশ্চয় পটল তুলতো। শুকনো ঢোক গেলে ছোঁয়া ভর্তক দৃষ্টিতে তাকায় স্বাদের মুখ পানে। বেচারা বিরক্তিতে নাক মুখ কুঁচকাচ্ছে। নিশ্চয় ছোঁয়াকে এভাবে পিষে ফেলাতে না পেরে বিরক্ত সে। স্বামীর বেশ আরাম করে হাই তুলছে। তার মনের মধ্যে খুশির প্রজাপতিগুলো পাখা মেলে উড়ছে। শিপন এবং আকাশও মজা উড়াতে প্রস্তুত। ভাই বলছি কি, তোর বউটা এখনো ছোট, একটু বড় হওয়ার চান্স দে। তুই যেভাবে খাট ভাঙছিস তাতে তো মনে হচ্ছে ছোঁয়াকে আশিক বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই স্বামীর বলে ওঠে, না, ছোঁয়া আমার ছোট বোন, তার সাথে এরকম অন্যায় আমি হতেই দিতে পারি না। সেলিম চাচা আমাকে দায়িত্ব দিয়েছে ছোঁয়াকে সুরক্ষিত রাখার। সাদি কপাল চাপতে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালি দিয়ে ফেলেছে ইতিমধ্যে। কেন এসেছিল হনুমানের দলগুলো এখানে? বাসর ঘর না সাজালে কি আর বাসর হয়? অবশ্যই হয়, শিপন বলে ওঠে। স্বামীর চল আমরা ছোঁয়াকে নিয়ে চলে যাই। সেলিম চাচা তার আদরের মেয়েকে সবার আগে বার্থডে উইশ করবে তো। সাদি এবার খেপে ওঠে। বুঝেছি, বাসর করতে হলে বউকে নিয়ে বনবাসে যেতে হবে আমার। সাদি কথাটাই বেশ মজা পায় স্বামীর। সাদি পেছনে হাত দিয়ে বেশ ভাব নিয়ে বলে, সেখানেও পেছনে পেছনে চলে যাব ভাই। সাদি চোখ পাকিয়ে তাকায় স্বামীরের দিকে। স্বামীর একগাল হেসে শার্টের কলার ঠিক করে, ঐশীর সাথে আমার বিয়েটা দিয়ে দে। তোর ভাঙ্গা খাটের কসম, আর জীবনেও জ্বালাবো না তোদের। এতক্ষণে ছোঁয়া মুখ খোলে। সে মাথার ঘোমটাটা ফেলে বলে ওঠে, স্বামীর ভাইয়া তুমি কিন্তু ঠিক করছো না। এর দায় যে আমার ঘাড়ে এসে পড়বে সেটা জানো তুমি? আমাকে চুমু খাবে না, এমনকি ঘরেও নেবে না বজ্জাত লোক। তোমরা ওনার পেছনে লেগো না। চোখ বড় বড় হয়ে যায় সকলের। রিমি হেসে ফেলে। মেয়েটা একদম বাচ্চা। স্বামীর সাদিকে ধাক্কা দিয়ে ফেলে এগিয়ে যায় ছোঁয়ার দিকে। সাদি চাচা আবার চুমুও খায়। কোথায় চুমু খায়, হাতে নাকি গালে? ইরা স্বামীরের পিঠে থাপ্পড় মেরে বলে, কি রে, তোর না ছোট বোন হয়? সরবাল, কথায় কথায় টাচ করবি না। আমার শরীরে একটা ভার্জিনিটি আছে। আমি চাই আমার সব ভার্জিনিটি ঐশী নষ্ট করুক। তুই ছুবি না। ইরা ভেক্সি কাটে চুল টেনে দেয় স্বামীরের। স্বামীর ইরাকে ধাক্কা দিয়ে সরায়। আপাতত ছোঁয়া আমার বন্ধুর বউ, আমার হক আছে এদের রোমান্সের ঘটনা শোনার। রিমি বলে ওঠে, তাহলে তো তোর হক আছে ওদের বাসর ঘরে বসে থাকার। আয় তোরে একখানা চুমো খাই। এতক্ষণে আসল কথা মনে কইরা দিছস। বন্ধুর বাসর ঘরে আমি থাকমু। সাদি ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে। সে দীর্ঘ শ্বাস ফেলে বলে, ইটস ওকে, তুই থাক বাসর ঘরে। বলেই সে ছোঁয়ার হাত ধরে টানতে টানতে সকলের চোখের পলকে বেরিয়ে যায় এবং পাশের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্বামীর বেচারার বুঝতে পাক্কা 2 মিনিট সময় লাগে কি হলো। এখন বুঝতে পারে। যখন বুঝতে পারে তখন চিল্লিয়ে বলে ওঠে, বন্ধু আমারে ছাড়া রুম লক করিস না। আমি তোদের ডিস্টার্ব করব না, শুধু একটু দেখব কে শোনে কার কথা। সকলেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। স্বামীর সাদি যে রুমে ঢুকেছে সেই রুমের দরজার সামনে বসে আহাজারি করতে থাকে। বন্ধুরে অন্যায় করিস না, আমি একটা ভোলা ভালো পোলা। তোর শ্বশুরকে কল করব আমি। সাদি জবাব দেয়, দে। আমার শ্বশুর আর তুই নাগিনী ড্যান্স কর গিয়ে। আপাতত বিরক্ত করিস না। তোর নাম আমি ইতিহাসের পাতায় লিখতে চাইছিলাম চাচা। তোর মেশিন নিয়ে বই লিখতে চাইছিলাম। তুই এত বড় অন্যায় করিস না। ছোঁয়া বড় বড় চোখ করে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি সাউন্ড বক্স চালিয়ে দিয়েছে। স্বামীর বকবকানি আপাতত শোনার মুড নাই। স্বামীর যে 1-2 ঘন্টার মধ্যে থামবে না এটা সাদির জানা। ছোঁয়া রেনিয়ে বলে, আপনার ওয়েট কত? সাদি বিছানায় চাদর ঠিক করতে করতে জবাব দেয়, 80। ছোঁয়া শুকনো ঢোক গিলে, খাট যে এমনি এমনি ভাঙেনি, এতক্ষণে পাক্কা কনফার্ম হয়ে গেল। সাদি এক পলক তাকায় ছোঁয়ার মুখ পানে। বুঝে যায় বোকা প্রিয়সীর মনের ভাব। তুমি ভয় পেও না, আমার ওজনের প্রভাব তোমার ওপরে পড়বে না। ছোঁয়া যেন লজ্জায় পড়ে গেল, মাথা নিচু করে ফেলে। ঘড়িটা টিক টিক শব্দে জানান দেয় রাত 12টা বেজে গিয়েছে। সাদির প্রিয়সীর জন্মদিন চলে এসেছে। সাদি পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে ছোঁয়ার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। আমি না গুছিয়ে প্রপোজ করতে পারি না, কবিতা লিখে মনের ভাব প্রকাশ করতে পারি না, সোজাসাপটা ভাষায় বলছি।
তোমাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি আমার হৃদয় হরণী। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। তোমাকে ছাড়া আমি আমাকেই ভাবতে পারি না। সারা জীবন আমার হয়ে থেকেও হৃদয় হরণী। সোয়া সাদির হাত থেকে বক্সটা হাতে নেয়, সাদির হাত ধরে তাকে তোলে। শুভ জন্মদিন শখের নারী, সারা জীবন এরকমই থেকো। আমার আধা পাগল বউ হয়ে আমাকে রাঙিয়ে দিও। সোয়া মুচকি হেসে মাথা রাখে সাদির বুকে। এরকম একটা রাত চেয়েছিল সোয়া, এমনটাই কল্পনা করে গিয়েছে সব সময়। অবশেষে স্বপ্ন সত্যি হয়ে গেল। হৃদয় হরণী মানে কি সাধু? হৃদয় মানে জানো তো, হরণী মানে হরণ করা বা দখল করা। যে তোমার হৃদয়টা দখল করে বসে আছে তাকেই হৃদয় হরণী বলে। তুমি আমার শখের নারী সোয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বক্স খুলে সেটার ভেতর থেকে লকেটওয়ালা একটা চেন বের করতে করতে বলে সাদি। সোয়ার কপালে ভাঁজ পড়ে। বাই এনি চান্স আপনি কি আমাকে আগে থেকেই ভালোবাসতেন? মৃদু হাসে সাদি, খাটের এক কোনায় গিয়ে বসে। ইশারায় সোয়াকেও বসতে বলে। সোয়াও সাদির পাশে বসে। তোমাকে আমি কবে থেকে ভালোবাসি জানি না, তবে বউ বানানোর স্বপ্ন দেখেছি অনেক আগে থেকেই। নিজের স্বপ্নটার কথা শেয়ার করেছিলাম তোমার বাবার কাছে। তিনি নাকচ করে দেন এবং স্পষ্ট গলায় বুঝিয়ে দেয় তোমার বাবা আর আমার মধ্যে ঠিক কতটা দূরত্ব রয়েছে। আমিও বুঝে গিয়েছিলাম এবং তোমার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিলাম মিহির সাথে। বন্ধুত্ব ছিল বা তার থেকেও কিছু একটা বেশি। হয়তো আমার চাওয়াটা সত্যি ছিল, তাই তুমি আজকে আমার। ভেকসি কাটে সোয়া। লোকটা তাকে আগে থেকেই ভালোবাসে, অথচ কি নাটকটাই না করলো। একটুও ভালোবাসা দেখাতো না। সাদি লকেটটা খুলে তার ভেতরে দুটো নাম লেখা, একটা সাদি, একটা দিয়া এবং অপরটা সোয়াদ। নাম দেখে সোয়ার কুঁচকানো ভ্রু আরও কুঁচকে যায়। সে এক লাফে দাঁড়িয়ে যায়। আমার ছেলের নাম আমি কুদ্দুসই রাখবো, সোয়াদ কখনোই রাখবো না। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। সোয়া পাগলামি করে রাতটা নষ্ট করিও না। আর আপনি যে আমার ছেলের নাম নষ্ট করেছেন। সাদি হতাশ বুঝে যায়। তার আধা পাগল বউ মানবে না। ঠিক আছে, ডাক নাম কুদ্দুসই থাকবে। স্কুল কলেজে সোয়াদ দেব। সোয়া এটাও মানতে নারাজ, তাই দারুণ তেজে আবারও বলে ওঠে, একদম না, স্কুল কলেজে কুদ্দুসই থাকবে। হার মানে সাদি। ঠিক আছে, আপাতত কাছে এসো। কাছে যাব তার আগে আপনি কান ধরে 20 বার উঠবস করবেন। কিন্তু কেন? এতদিন চরকির মতো আমাকে আপনার পেছনে দৌড় করানোর জন্য। আপনি জানেন আপনি আমাকে কতটা পিছিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকেই যদি আমরা কাছাকাছি থাকতাম তাহলে এতদিন কুদ্দুস আমাদের কোলে চলে আসতো এবং কুদ্দুসিকে আনার প্ল্যানিং শুরু করে দিতে পারতাম। কুদ্দুসি আবার কে? মেয়ের নাম কুদ্দুসি রাখবো। দিয়া থাকবে ভালো নাম, ডাক নাম কুদ্দুসি। সাদি 2 হাত জোর করে বলে, মাফ কইরা দে বইন, তুই বের হ আমার রুম থেকে, আমাকে একটু শান্তি দে। সোয়া ভেকসি কাটে। আমাকে আজকে বের করে দিলে আপনার চুলের কসম আমি চলে যাব গ্যাব্রিয়েলের কাছে। 20 বছর পরে 10টা বাচ্চা নিয়ে তবেই ফিরবো আপনার কাছে। হতাশ সাদি কথাবার্তা সারা কান ধরে উঠবস করতে থাকে। সোয়া কাউন্ট করতে থাকে। গুনে গুনে 20 বার কান ধরে শেষ হলে সোয়া এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও আগলে নেই সোয়াকে। সোয়া সাদির পাঞ্জাবির বোতাম খুলে লোমযুক্ত বুকে ছোট্ট ছোট্ট চুমু খায় এবং ফিস ফিস করে বলে, কথা দেন। সাদি সোয়ার মাথায় চুমু খেয়ে জবাব দেয়, কি কথা দেব? অল্প অল্প চুমু খাবেন, রাক্ষসের মতো নিঃশ্বাস বন্ধ করে দিবেন না। দাঁতে দাঁত চেপে সোয়াকে ছেড়ে দেয় সাদি। এই বলদ কি কোনোদিনও মানুষ হবে না? সোয়া এক পলক তাকায় সাদির দিকে। এভাবে দাঁত কটমট করবেন না। দাঁত ভেঙে গেলে কুদ্দুস এবং কুদ্দুসি আপনাকে বাবা না ডেকে নানা ডাকবে। রাখতে গিয়েও রাগ করতে পারে না সাদি। কি বলবে একে? স্বভাব তো এমনই, রাগ করলে কি ম্যাচউইর হয়ে যাবে? কখনোই না। সোয়ার হাত টেনে কাছে নিয়ে উষ্ঠদয় চেপে ধরে নিজের পুরুষালী উষ্ঠদয় দ্বারা 2 হাতের বেসামাল স্পর্শ এবং এবং পুরো উষ্ঠের অত্যাচারে স্বস্তির ছোঁয়া। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকলেও শখের পুরুষ একটুও ছাড় দেয় না সোয়াকে। অতিষ্ঠ হয়ে সাদির চুলগুলো মুঠোই পুরে নেয় সোয়া। সাদি ছেড়ে দেয় এবং কড়া গলায় জানিয়ে দেয়, আজকে কোনো বদরামি করলে চলে যাব মিহির কাছে, মাইন্ডেড। ব্যাস, সোয়া রানী একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, চুলগুলো ছেড়ে দেয় এবং নিজেই সাদির উষ্ঠদয় ছুঁয়ে দেয় নিজ উষ্ঠদয় ধারা। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ইতিমধ্যে পাখির কিচিরমিচির শুরু হয়ে গিয়েছে। সোয়া এখনও মুখ গোমড়া করে বসে আছে। মূলত সে সাদির পাশে শুবে না। 1 ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে। সাদি শুয়ে শুয়ে দেখছে অভিমানী বউটাকে। বউ রেগে নেই, তবে অভিমান করেছে তার সাথে, ভয়ও পেয়েছে মনে হয়।
সাদি ঠিক আন্দাজ করতে পারছে না, আন্দাজ করবে কি করে, কথাই তো বলছে না। শেষ কথা বলেছিল গভীর রাতে স্পর্শের মুহূর্তেই। মস্তিষ্ক চাপ দিয়ে সাদি মনে করে সোয়ার শেষ কথাটা কি বলেছিল। বলেছিল আজ না প্লিজ। কিন্তু সাদি সোয়ার কোনো কথাই শোনেনি, আসলে শুনতে পারেনি, নিজেকে আজকে দমিয়ে রাখতে পারেনি। পাশে শখের নারী, সে আবার বউ, ৩২ বছরের পাকাপোক্ত যুবক হয়ে নিজেকে দমাতে সক্ষম হয়নি। অবশ্য এর জন্য সাদির অনুশোচনাও হচ্ছে না। তানিশা সুলতানা এতদিন অনেক জ্বালিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আজ না হয় সাদি একটু জ্বালালো। সোয়া একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে, এটা নিয়ে 4 বার বলল সাদি। তবুও সোয়ার কোনো সাড়া নেই। একটু নড়ে চড়ে বসে সোয়া, শরীরে এখনও শাড়ি পেঁচিয়ে আছে। বিরক্ত চরম পর্যায়ে চলে যায় সাদি। এক লাফে উঠে পড়ে। সোয়া চমকে তাকায় সাদির দিকে। লোকটা উঠেছে কেন? সোয়া কিছু বুঝে ওঠার আগে সাদি পাজা করে কোলে তুলে নেয় সোয়াকে। মৃদু চিৎকার করে ওঠে সোয়া। চোখ মুখ খিচে বন্ধ করে গলা জড়িয়ে ধরে সাদির। সাদি বাঁকা হাসে। ঘুমাবে না তো কি করার, চলো গোসল সেরে নেই। চোখ দুটো বড় বড় করে মেলে সোয়া। লোকটা আজকে এত জ্বালাচ্ছে কেন? ডিসেম্বরের শুরু, প্রচণ্ড শীত। এই শীতে এখন গোসল, মরে যাবে সোয়া। লোকটার এত অত্যাচারে সোয়া মরেনি বলে এখন ঠান্ডা পানি দিয়ে মারতে চাইছে। পাষাণ লোক। সোয়ার মেজাজ তুরঙ্গে। শয়তান বেডা এত অত্যাচার কেন করছে? এই যে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছে, যাক সেখানে দুঃখ নেই। এমনিতেও কালকে গোসল করিনি, আজকেই করতে হতো। একটুখানি উপকার করেছে, কিন্তু দুঃখটা এখানেই। এখনও কম্বল চাপা দিয়ে ঘুমাতে দিচ্ছে না, বসিয়ে রেখেছে এবং বলেছে কিছুক্ষণ অপেক্ষা করতে। এইটা কি শাস্তি নয়? সারা রাত জ্বালাতন করে কি মানুষটার মন ভরেনি? নেহাত ছোঁয়াপন্ন করেছে, কথা বলবে না, না হলে এতক্ষণে ইচ্ছামতো কিছু কথা শুনিয়ে দিত। সাদি গায়ে টি শার্ট চাপিয়ে চুলগুলো ঠিকঠাক করে ছোঁয়ার দিকে তাকায়। সোয়া তাকিয়েছিল বিদায় চোখাচোখি হয়ে যায় এবং সোয়া ভেকসি কেটে চোখ ফিরিয়ে নেয়। সাদি হাসে। বইয়ের রাগ বুঝতে পারছে খুব। ঘুমাও না, জাস্ট 5 মিনিটে আমি আসছি বলেই সাদি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিতেই হুড় মুড়িয়ে দিয়ে একের পর একে ফ্লোরে গড়াগড়ি খেয়ে পড়ে যায়। প্রথমে সামির পড়েছে, তার ওপর আশিক, তার ওপর ইরা। শিপন আর রিমি পড়তে পড়তে নিজেদের সামলে নেই। ভাঁজ পড়ে সাদির কপালে। সামির চিৎকার করে ওঠে, বেচারা ব্যথাও পেয়েছে বেশ। শালা বউ পাইয়া হুঁশ জ্ঞান হারাইছে, কোমরটা আমার ভেঙে গেছে। এখন বিয়া করমু কেমনে? বউকে ভালোবাসমু কেমনে? বউয়ের সাথে রোমান্স করমু কেমনে? সব থেকে বড় কথা, এই ভাঙ্গা কোমরওয়ালার সাইমার সাথে বিয়ে দেবে কে? কোমর ধরে আহাজারি করতে করতে বলতে থাকে। বাকিরা উঠে পড়েছে। ইরাও বেশ চটে গিয়েছে সামিরের ওপর। একটা লাথি মারে সামিরকে। শালা সকাল সকাল ঘুম থেকে ডেকে তুললে সিক্রেট দেখাবি বলে, আর এখন? সোয়া নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। 2 মিনিটের মধ্যে সব কয়টা বের হবি এখান থেকে। সামির এক লাফে দাঁড়িয়ে যায়। মুহূর্তেই তার ব্যথা গায়েব। বিড়াল মেরেছিস মামা, কেমন মজা রে, শান্তি লাগে? তখনই সোয়া বলে ওঠে, বিড়াল মারেনি, কিন্তু আমাকে আধামরা করেছে। এই সকালে ঠান্ডা পানিতে চুবিয়েছে জানো, আর রাতে তো। সোয়া বাকিটা শেষ করার আগে সাদি ধমক দিয়ে ওঠে, চুপচাপ বসে থাকো, একটা কথা বললে মাথা তুলে আছার মারবো ইডিয়েট। সোয়া গাল ফুলিয়ে ফেলে। এত অত্যাচার করে এখন ধমক দেওয়া হচ্ছে? রিমি বলে ওঠে। সোয়া পরে বলিও আমায়। কেমন? সামির ঘোর আপত্তি এতে। তোরে একা কেন কইব, আমরা কি রাজাকার? ভুলে যাস না আমি সাদি চাচার জানের দোষ। তার বাসরের কাহিনী শোনার পুরোপুরি অধিকার আছে আমার। সোয়া মামনি, তুমি আমারে কও। সামির সোয়ার দিকে এগাতে নেই। সাদি সামিরের কলার টেনে ধরে, 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হলে ঐশীর সাথে ডেট করার ব্যবস্থা করে দিব। ব্যাস। স্বামীর ঠান্ডা। পকেট থেকে ওষুধের প্যাকেট বের করে সাদের হাতে দেয়। তোদের কি লজ্জা শরম নেই? বাবার বয়সী বন্ধু বিয়ে করে বাসর করেছে, তোরা দল বেঁধে এসে ডিস্টার্ব করছিস। আমি তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছি। বের হ সবাই, 1 মাসের মধ্যে ওদের ডিস্টার্ব করবি না, প্রাইভেসি দিবি। শিক্ষার দীক্ষা কিছুই নেই তোদের, গেট আউট হ। সাদি মুচকি হাসে, বিড়বিড় করে বলে, ড্রামাবাজ একটা। সামির সবাইকে টেনে বের করে রুম থেকে, তারপরে নিজেও বের হয়ে যায়। সাদি পুনরায় দরজা বন্ধ করে দেয় এবং এগিয়ে আসে সোয়ার দিকে। গ্লাসে পানি ঢেলে সোয়ার পাশে বসে। ওষুধ খেয়ে নাও। সোয়া জবাব দেয় না, মুখ ঘুরিয়ে বসে থাকে। ওষুধ খাবে নাকি আবার শুরু করব? সোয়া সো মেরে সাদির হাত থেকে ওষুধের পাতা নিয়ে নেয়। কিসের ওষুধ? ব্যথার। দুটো এখানে, দুটোই ব্যথার। পিল তো নেই।
এ তো কথা কেন? সোয়া ভেকসি কেটে বলে, আমি ওষুধ খাবো না। কিন্তু কেন? বললাম না আমার বেবি দরকার। সাদি কপাল চাপড়ায়। কোন পুণ্যের ফলে এমন বউ পেয়েছিল? দেখো সোয়া, তুমি এখনো ছোট। আরও কিছুদিন সময় লাগবে আমাদের। কে বলেছে আমি ছোট? 18 আমার। দাদির বাচ্চা হয়েছিল 14 বছরে। সেই হিসেবে আমার বেবি হওয়ার বয়স পেরিয়ে গেছে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। ব্যথার ঔষধ ছোঁয়ার হাতে থেকে নিয়েই, এটা পিল ছিল, ওটা ফেলে দিন। আমি খাবো না, এটা খাবো। সাদি মাথা নাড়ায়। সোয়া পিলটা খেয়ে নেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদি। সাদি সোয়ার থেকে গ্লাস নিয়ে টেবিলে রেখে লাইট অফ করে দেয় এবং সোয়ার পাশে বসে। চলো এবার ঘুমিয়ে পড়ি। সোয়া সাদির দিকে পেছনে ঘুরে শুয়ে পড়ে। সাদি পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে সোয়াকে, গলায় মুখ গোজে। এত রাগ করতে নেই বউ, তোমারই তো বর, তাই না? সূর্য মামা মুখ লুকিয়ে আছে। ডিসেম্বরের শুরু। কনকনে শীত নেই, তবে হালকা শীত পড়েছে। সূর্যের আলো নেই বিধায় শীতটা অনুভব করা যাচ্ছে। বেলা 12টা ছুঁই ছুঁই। তবুও যেন মনে হচ্ছে ভোর 5:30। সোয়া ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই। সাদি ঘুমিয়ে আছে সোয়ার ছোট্ট বুকে। দুই হাতে গভীর আলিঙ্গনে আটকে রেখেছে তাকে। স্বামীরূপী প্রেমিকের ঘুম ভেঙে যাবে বিধায় সোয়া একটুও নড়ছে না। তবে তার অস্বস্তি হচ্ছে। খোসা খোসা দাড়ি এবং সাদির ঘন ঘন নিঃশ্বাস তার বুক কাঁপিয়ে তুলছে। গতকাল রাতের কথা চিন্তা করতেই সোয়ার শুকনো ঢোক গেলে নতুন এক সাদিকে আবিষ্কার করছে সে। পুরুষ মানুষের দুটো রূপ থাকে। বজ্রহীন সাদিকে কল্পনা করতেই বুক কেঁপে ওঠে। সাদির ঘন ঘন নিঃশ্বাস যেন এখনও সোয়ার কানে বাজছে। আকুলতার সেই কণ্ঠস্বর, ফিসফিস করে বলা কিছু কথা এবং উন্মাদনা, সব মিলিয়ে পাগল সাদিকে দেখছে সোয়া। জিভ ধারা উষ্ঠদয় ভিজিয়ে নেয় সোয়া। ছোট্ট হাত জোড়া চলে যায় সাদির মাথায়। ঘন চুলের ভাঁজে হাত চালাতে থাকে। পচা পুরুষ, আপনি অশ্লীল হয়ে যাচ্ছেন, সেটা কি জানেন? ফিসফিস করে বলে ছোঁয়া। সাদি শুনতে পায় না, কারণ সে গভীর ঘুমে আচ্ছন্ন। আপনার দেওয়া সব ব্যথা সহ্য করে নিব, যতই অশ্লীল হন মেনে নিব, শুধু আমার হয়ে থাকেন। আপনার পাগলামির সঙ্গী শুধু আমাকেই করিয়েন, তাতেই খুশি আমি। কুদ্দুসকে দ্রুত আনতে হবে। কুদ্দুস চলে আসলে আপনাকে হারানোর ভয় পাবো না আর। আমার টিম স্ট্রং থাকবে। সোয়ার এইসব ভাবনার মাঝে সাদি নড়ে চড়ে ওঠে। সোয়া চোখ বন্ধ করে নেয়। খুব জানা আছে, এখন চোখ খোলা দেখলে আবারও দুষ্টামি শুরু করবে। লোকটার হুটহাট অ্যাটাক সহ্য করতে সোয়া বেশ হিমশিম খেয়ে যায়। সাদি চোখ খুলে দেখে তার প্রিয়সী চোখ পিট পিট করছে। ঘুমের ভান ধরছে বেশ, বুঝতে পারে সাদি। মুচকি হাসে সাদি। একটা জ্বালানোর ইচ্ছে জাগে মনে। আর তখনই মুঠোফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। ছোঁয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে উঠে পড়ে। বালিশের তলায় থেকে ফোনটা বের করে। স্ক্রিনে মিহির নামটা ভেসে ওঠে। সাদি বিড়বিড় করে বলে, মিহি কেন কল করেছে? নামটা সোয়ার কানে পৌঁছায়। সোয়া এক লাফে উঠে বসে। ছো মেরে সাদির হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরে। সাদি গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। ওপাশের মানুষের কথাটা শুনেই সোয়া বলে ওঠে, সরি, ফোনের মালিক এখন বউয়ের সাথে রোমান্স করতে ব্যস্ত। এত সকালে কেউ কাউকে কল করে? মেনার্স জানেন না, ছেলেদের নাম্বার দেখলেই কল করতে ইচ্ছে করে। চাপকে একদম গাল ফাটিয়ে ফেলবো আমার বরকে কল করলে। ওপাশের মানুষটা কিছু বলতে যায়। সোয়া তাকে থামিয়ে বলে, কথা বললে একদম জিভ টেনে ছিঁড়ে দেব। আমার বরের সাথে চান্স নিতে এসে লাভ নাই। বাবা হতে চলেছে সে, আপনি ফুপি হতে চলেছেন। ভাগিনার বাবার দিকে নজর দিলে আমার কুদ্দুস আপনার চোখ তুলে নেবে। ওয়ার্নিং দিয়ে দিলাম আপনাকে। এক থালা কথা বলে সোয়া কল কেটে দেয় এবং জোরে জোরে শ্বাস টানতে থাকে। হুমকি দিতে দিতে হাঁপিয়ে গিয়েছে সে। সাদি গালে হাত দিয়ে সোয়াকেই দেখছিল। 5 ঘন্টাও তো হলো না, এরই মধ্যেই প্রেগনেন্ট? তোমার কুদ্দুস তো দেখি রকেটের গতিতে আসছে। খানিকটা মজা করে বলে সাদি। সোয়া ভেকসি কাটে। ঢপ মারলাম যাতে আপনার মিহি ভয় পায়। হাসি পেলেও সাদি হাসে না। সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ায়। হুট করে সোয়ার মনে পড়ে, সাধু বলেন তো আমাদের কুদ্দুস কেমন হবে? সাদি হাই তুলে বলে, আধা পাগল মায়ের কুদ্দুস ফুল পাগল হবে। আর কেমন হবে? সোয়া সাদির চুল টেনে দেয়। একদম পাগল হবে না, আমার কুদ্দুস হবে কমলা লেবুর রসগোল্লা। কি করে বলবো? সাদি নিজের চুল হাতে বুলাতে বুলাতে মাথা নাড়ায়। আমিও ধলা, আপনিও ধলা। আপনি করলা, আমি প্রচুর মিষ্টি। তো তেতো আর মিষ্টি মিলে, ধলা আর ধলা মিলে মোটমাট হয়ে যাবে কমলা কালার হালকা মিষ্টি। আর কমলা লেবুর রসগোল্লা তো অতিরিক্ত মিষ্টি থাকে না। তো আমাদের কুদ্দুস কমলা লেবুর রসগোল্লা হবে। সাথে তারপর কয়েকবার ঢোক গিলে
ফোঁস করে শ্বাসও ফেলে এবং হতাশার নিঃশ্বাসও ফেলে। মনে মনে আফসোসও করে নিজের জন্য। নেহাত আল্লাহ তাকে অসীম ধৈর্যশীল বানিয়েছিল, না হলে পাগল হয়ে এতদিনে পাগলা গারদে চলে যেতে হতো। সেলিম মনে মনে চটেছিল এতক্ষণ, কিন্তু এখন সে ভয় পেয়ে আছে। সোয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে হালকা আয়োজন চলছে। গরুর মাংস ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর সেলিম সবার আগে উইশ করে মেয়েকে, কিন্তু এবছর বেয়াদব ছেলে তার মেয়েকে নিয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে এবং এই যে দুপুর গড়িয়ে যাচ্ছে এখনও ফেরার নামই নেই। চটবে না, মেয়ে তো তারই। সাদির নামে এক চোট নালিশ দিয়ে ফেলেছে সাজ্জাদের কাছে, আর এক চোট নালিশ দিতে যাবে তখনই হাসি হাসি মুখ নিয়ে রাজিয়া বাড়িতে ঢুকে পড়ে। সেলিম পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে এই মহিলা এখানে কি করছে, এখন সাদি চলে আসলে তাকে শিলপাটায় তুলে পিষে ফেলবে। বুড়ো বয়সে আবদ তাকে বউ ছাড়া হতেই হবে, আর তার ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না। ভালো আছো সেলিম? নাজমা তখনই খুন্তি হাতে নিয়ে বেরিয়ে আসে। হাতা কাটা ব্লাউজ এবং ফিনফিনে পাতলা শাড়ি পরুয়া এক মহিলাকে দেখে কপালে ভাঁজ পড়ে যায় নাজমার। কে এই মহিলা? তখনই পেছন থেকে সাদি বলে ওঠে, শ্বশুরমশাই গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে চলে এসেছেন। লুকিয়ে বিয়ে করে ফেলেননি তো? গার্লফ্রেন্ড শব্দটাতে রাজিয়ার ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। কিশোরী বয়স থেকে সে স্বপ্ন দেখে এসেছে সেলিমের গার্লফ্রেন্ড হওয়ার। ছলে বলে কৌশলে কত বুঝিয়েছে, ঘেঁষে ঘেঁষে থেকেছে সেলিমের আশেপাশে, কিন্তু আফসোস সেলিম তাকে পাত্তাও দেয়নি। 23 বছর বয়সেই বিয়ে করে নেয় নাজমাকে এবং 24 বছর বয়সে সে বাবা হয়ে যায়। রাজিয়া চোখের পানি ফেলেছে অনেক, সেলিমের বিয়ের দিন খায়নি পর্যন্ত, কিন্তু তার এই দুঃখের দাম তো সেলিম দেয়নি। বুড়ো বয়সে এসে তবুও তো সেলিমের গার্লফ্রেন্ডের উপাধি পেল। রাজিয়া মনে মনে ভেবে ফেলে সেলিমের সাথে ট্যাগ করে রিলেশনশিপ স্টার্ট দেবে, দুটো সেলফি তুলে স্টোরি দেবে। সেলিম শুকনো ঢোক গিলে তাকায় এক পলক নাজমার দিকে, আর এক পলক তাকায় সাদির দিকে। শয়তান ছেলের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সেলিম না মানলেও সাদির হাসিটা তার খুব পছন্দ। ছেলেটা হাসলে খুব সুন্দর লাগে। ঘন কালো কুচকুচে দাড়ির মাঝখানে গোলাপি উষ্ঠজোড়া, সবারই নজর কাড়বে আগে। ছেলে মানুষের ঠোঁট এতটা আকর্ষণীয় হয় জানা ছিল না সেলিমের। নিজের ভাবনায় নিজেই বিরক্ত সেলিম। মেয়ের জামাইয়ের প্রশংসা করছে মনে মনে। বজ্জাত ছেলেটার। আব্বার গার্লফ্রেন্ড কেন বলছিস? নাজমার কপালের ভাঁজ চওড়া হয়েছে। রান্নাঘর থেকে সাবিনা ডেকে যাচ্ছে সাদিকে। হুঁশ নেই তার। গার্লফ্রেন্ডের রহস্য উন্মোচন করে তবেই তিনি সরবে এখান থেকে। সাদি কিছু বলার আগেই রাজিয়া 2 পা এগিয়ে এসে বলে, আমি সেলিমের গার্লফ্রেন্ড। মানে প্রেমিকা। খুক খুক করে কেসে ওঠে সেলিম। সাজ্জাদ মুখ টিপে হাসছে। সাদিরও ঠোঁটের কোণে হাসি। নাজমা রেগে আগুন হয়ে গিয়েছে। সেলিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনিয়ে বলে ওঠে, ও ও আমার জাস্ট ফ্রেন্ড। সেই ছোট্টবেলায় একসাথে স্কুলে যেতাম, ওই আর কি। সাদি ফট করে বলে ওঠে, ছোটবেলার স্মৃতি স্মরণ করতেই তো ছোট বাবা সেই দিন রেস্টুরেন্টে গিয়েছিল ওনার সাথে, রিকশায় বসে পাশাপাশি লাঞ্চ করতে। তাই না শ্বশুরমশাই? সেলিম কটমট চোখে তাকায় সাদির পানে। সাদি হেসে ফেলে। নাজমা রাজিয়ার দিকে তাকিয়ে বলে, প্রেমিকা নিয়ে বেরিয়ে যান। বিয়ে করতে চাইলে বলিয়েন, আমি ডিভোর্স দিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দেব। এই অকর্মার সাথে আমিও সংসার করতে আগ্রহী নই বলে কান্না করে ঘরের দিকে চলে যায়। সেলিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। বাড়িতে এবার সাইক্লোন বয়ে যাবে ভালোই আন্দাজ করতে পারছেন তিনি। রাজিয়া বলে ওঠে, সেলিম তুমি? সেলিম 2 হাত জোর করে বলে, এখান থেকে যা বোন তুই, বুড়ো বয়সে বউ ছাড়া করিস না আমায়। রাজিয়া আবারও কিছু বলতে চায়, সেলিম বলতে না দিয়ে যেতে বলে। বেচারি চলে যায়। সেলিম সাদির মুখোমুখি গিয়ে দাঁড়ায়। লম্বায় সেলিমের কিছুটা বটে। সাদি বুকে হাত দিয়ে বুক উঁচু করে দাঁড়ায়। রিভেঞ্জ নিলাম শ্বশুরমশাই। আমার পেছনে লাগতে আসলে একদম ডিভোর্স করিয়ে শাশুড়ি মাকে আবার বিয়ে দিয়ে দেব। দেখতে তো এখনও মাশাআল্লাহ। তোমার মতো বুড়োর সাথে মানায় না তাকে। নিশ্চয় শাশুড়ি মাকে পটানোর আগে সার্টিফিকেট দেখিয়ে নানাকে পটিয়ে ফেলেছিলে। সেলিম এই ছেলেকে কি বলবে বুঝতে পারে না, শুধু তাকিয়ে আছে। সাদি কিছু একটা ভেবে বলে, অবশ্য সার্টিফিকেট তোমার ছিলও না, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো তো। একটা কথা ভেবে দেখো, তুমি 32 বছরে 2 বাচ্চার বাবা ছিলে, আর আমি বউকে। থেমে যায় সাদি। সেলিম চোখ মুখ কুঁচকে ফেলে। মনে মনে কয়েকবার নির্লজ্জ বলে গালিও দিয়ে ফেলেছে সাদিকে। শ্বশুর মশাইয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? তুই বাপ আর কথা বলিস না।
যা তো আমার সামনে থেকে। সাদি ভদ্র ছেলের মতো চুপচাপ সোয়াকে নিয়ে চলে যায়। সাজ্জাদ এতক্ষণ দুটোর ফুসফুসের আওয়াজ শুনতে পায়নি, অবশ্য কান খাড়া করেছিল, তবে কানে পৌঁছায়নি। সেলিম দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদের পাশে এসে বসে। সাজ্জাদ সরল মনে প্রশ্ন করে, সাদি কি বলল? সেলিম জবাব দেয় না। কি করে বলবে তার নির্লজ্জ জামাই তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে? সাদির দেওয়া লকেটওয়ালা চেন এখনো গলা থেকে খোলেনি ছোঁয়া। অসুস্থতা তার কমেনি, শরীরের ব্যথাগুলো রয়েই গিয়েছে। কেমন ওষুধ খাওয়ালো তাকে যে এখনো ব্যথা কমছে না? নিশ্চয় কিপটা সাদি কম দামি ওষুধ এনেছিল। লোকটার কিপটামি আর শেষ হয় না। 12টা বাচ্চা হলে যে কি করবে আল্লাহ জানে। তাদের খেতেই বোধহয় দিতে চাইবে না। সিমি ছোঁয়ার পাশে বসে ভাত মাখাচ্ছে, পরি ছোঁয়ার কোলে বসেছে। আচ্ছা আপি, বর কয়দিন আদর করলে বেবি আসবে? ছোঁয়ার এরকম প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় সিমি। ভ্রু কুঁচকে তাকায় ছোঁয়ার দিকে। বোনের মুখ দেখে ছোঁয়া ঠিক বুঝতে পারে তার কথার মিনিং তার বোন বুঝতে পারেনি। না মানে আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট, তাই তোকে জিজ্ঞেস করলাম। তখনই রুমে ঢুকে পড়ে সাদি। সে ছোঁয়ার কথা শুনেছে, মনে মনে খানিকটা রেগেও গিয়েছে সাদি। ন্যাকামি করারও একটা লিমিট থাকা দরকার। বাচ্চা তো আর না। আজকে সাদি ছোঁয়ার বাচ্চামি ছুটাবে। তুমি কি বড় হবে না ছোঁয়া? সাদি কর্কশ গলায় বলে। ছোঁয়া গোমরা মুখে তাকায় সাদির দিকে। লোকটাকে দেখে অভিমানে বুক ভেসে যাচ্ছে। কম দামি ঔষধ খাওয়ালো, একটা ঔষধের দাম কি কোটি কোটি টাকা? এই কিপটা লোকের সংসার করবে কি করে ছোঁয়া? সারা জীবন অনাহারে মরবে। সিমি উস্কো খুস্কো করতে থাকে। এখান থেকে বেরোতে পারলেই এখন বাঁচে সে। ছোট বোনকে সে ভালো করে চেনে, যখন তখন বেফাঁস করে কথা বলে ফেলবে, আর সিমি পড়বে লজ্জায়। ছোঁয়া বিছানা থেকে নামে, দাঁড়িয়ে যেতেই একটু ব্যথা অনুভব করে। ব্যথাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় সাদির দিকে। এগিয়ে আসছেন আমি বড় হয়েছি কি না জানতে? চোখ নেই সাথে, নাকি চোখের মাথা খেয়েছেন? বড় না হলে এই ছোট মেয়ের সাথে কাল অমন বিহেভিয়ার করলেন কি করে? করলেন ঠিক আছে, তাই বলে কম দামি ওষুধ খাওয়াবেন? টাকা ছিল না আমায় বলতেন। কিপটা বেডা। সাদি চোয়াল শক্ত করে তাকায় ছোঁয়ার মুখ পানে। সিমি উপস্থিত আছে বলে কিছু বলতে পারছে না, না হলে একটা আছাড় মেরে ফুটিয়ে ফেলতো। বেয়াদব মেয়ে একটা। সিমি শুকনো ঢোক গিলে নিঃশব্দ হয়ে বেরিয়ে যায়। সাদিকে চুপ থাকতে দেখে ছোঁয়া আবারও বলে ওঠে, কি কম দামি ওষুধ এটা ধরে ফেলেছি বলে চুপসে গেলেন? পচা বেডা। সাদি ফট করে ছোঁয়ার গাল চেপে ধরে, খানিকটা শক্ত করেই ধরে। ছোঁয়া ব্যথা পায়, চোখে পানিও চলে আসে। আমাকে খোঁচানোর সময় মনে থাকতো না ইডিয়েট? মিনিমাম কমন সেন্স নেই? পুঁটি মাছের শরীর নিয়ে আমায় বিয়ে করার সাহস করেছিলে কি করে? সোয়া নিজের গাল ছাড়ানোর জন্য সাদির হাত টানতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। চুনো মাটির মতো দুটো হাত দিয়েও সাদির একটা হাত ছাড়ানোর সক্ষম হলো না সোয়ার। চোখ দুটো বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে সোয়ার। ব্যথার ওষুধ দেইনি তোমায়, পিল দিয়েছিলাম গাধা। নেক্সট টাইম আমার আশেপাশে আসলে তাজা গিলে ফেলবো একদম। আগে বড় হবি, কোথায় কি বলতে হয় শিখবি, তারপর আমার কাছে থাকতে আসবি বলে সাদি গাল ছেড়ে দেয়। সোয়া নিজের গালে হাত বুলিয়ে শব্দ করে কেঁদে ওঠে। সাদি ভ্রু কুঁচকে তাকায়। এখন নতুন ড্রামা শুরু করবে এটা জানা সাদির। আপনি আপনার বাচ্চাকে খুন করে ফেললেন, আমার কুদ্দুসকে আসতে দিলেন না। খারাপ বাবা আপনি। আই হেট ইউ। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে। তোর বাচ্চা খুন করেছি, এবার আর একটা কথা বললে তোকে খুন করব, ইডিয়েট। আমার আশেপাশে একদম আসবি না বলেই সাদি হনহনিয়ে বেরিয়ে যায়। সোয়া ফুপিয়ে কাঁদতে থাকে। পিল কেন খাওয়ালো সে? বাজে লোক। সোয়া একদম ওই লোকটার আশেপাশে যাবে না, একদম কথা বলবে না। সুন্দর করে কেক সাজানো হয়েছে। প্রতি বছর সোয়ার এক্সাইটেড থাকে তার জন্মদিনে। গিফট কুড়ানো সাজুগুজু একাই করতে থাকে, কিন্তু এইবার মুখ গোমরা করে বসে আছে। স্বামীর চলে এসেছে, অবশ্য তাকে কেউ দাওয়াত দেয়নি। বন্ধুর বউয়ের বার্থডে একটা হক আছে তো, দাওয়াতের প্রয়োজন পড়ে নাকি আবার। কিন্তু বাড়িতে ঢুকতেই স্বামীর হাঁ করে মুখটা চুপসে যায়। সোয়া সোফা এক কোনায় বসে আছে মন খারাপ করে। সেলিম আরেক কোনায় বসে আছে মন খারাপ করে। পরি এবং সিমি কেক সাজাচ্ছে। নাজমা বেগম কটমট চোখে স্বামীর দিকে তাকাচ্ছে আর টেবিলে খাবার সাজাচ্ছে। সাদি অন্য সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমি এসেছি। স্বামীর এক গাল হেসে বলে ওঠে। সোয়া তাকায় স্বামীরের দিকে। সাদি বিরক্ত। তোকে আসতে কে বলেছে? স্বামীর ভেকসি কাটে। বাবা এসেছিস, খুব ভালো করেছিস, নাজমা বেগম বলে। স্বামীরের হাসি চওড়া হয়। আমি আসলে সাদের হিংসা হয়। সেলিম বলে ওঠে, হবে না, তুমি হচ্ছ হীরার টুকরা।
আর সে হচ্ছে শয়তানের নানা। স্বামীর বুক ফুলিয়ে ফেলে, গর্বে সে গর্ভবতী হয়ে যাচ্ছে। সোয়া এক লাফে দৌড়ে যায়। এক লাফে দৌড়ে স্বামীরের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ভাইয়া এসেছো, ভালোই করেছো, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তুমি ছাড়া কেউ পারবে না এই সর্বনাশ তুলে দিতে। স্বামীর ভ্যাবাচেকা খেয়ে যায়, কি সর্বনাশ হলো? আর সেই সর্বনাশ শুধু সেই তুলে দিতে পারবে। কি হয়েছে সোয়া? স্বামীরও ফিসফিস করে জিজ্ঞেস করে। আমাকে কয়েকটা স্লিপিং পিল এনে দিতে পারবে? কেন? আমি খাবো। শুকনো ঢোক গেলে স্বামীর। সোয়া সুইসাইড করতে চাচ্ছে। তুমি সুইসাইড কেন করবে? সোয়া বিরক্ত হয়। আসলে লোকটার মাথায় বুদ্ধি কম। সুইসাইড করব না, তোমার বন্ধুকে ভয় দেখাবো, যাতে নেক্সট টাইম সে আমাকে না বকে। খুলে বলো সোয়া। তার প্ল্যানিং স্বামীরের সাথে শেয়ার করে। সব শুনে স্বামীর সায় জানায়। মন্দ নয় সোয়ার বুদ্ধি, স্বাদের একটা শিক্ষা দেওয়া দরকার। স্বাদের নজর ল্যাপটপে থাকলেও মনোযোগ ছিল সোয়ার দিকে। দুই পাগল যে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। চতুর স্বাদের বুঝতে সময় লাগে না, তবে ধরতে পারে না তাদের প্ল্যানিং। তাহলে ভাইয়া এখনই যাও? এখনই? হ্যাঁ যাও। চিন্তা করিও না, তোমার জন্য বিরিয়ানির মধ্যে থেকে 2 পিস মাংস আমি সরিয়ে রাখবো। আর তুমি না আসা অবধি কেকও কাটবো না। স্বামীর খুশি হয়ে নাচতে নাচতে চলে যায়। বয়সের সাথে কখনোই ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে পরিস্থিতির সাথে। তুমি জীবনে যত খারাপ পরিস্থিতিতে পড়বে, তোমার জীবনে তত দ্রুত ম্যাচুরিটি আসবে। স্বামীর কোথাও যাচ্ছে এটা জানার জন্য সাদি বের হয়েছিল বাসা থেকে। অসাবধানতায় রাস্তায় পার হতে গিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে সাদিকে। ছিটকে পড়ে যায় পিচ ঢালা রাস্তায়। মুহূর্তে রক্ত মাখামাখি হয়ে ওঠে সারা দেহে। মানুষজন জড়ো হয়ে যায়, হইচই পড়ে যায়। বাড়ির সামনে থেকে হইচইয়ের শব্দ আসছে শুনে সেলিম এবং সোয়া বেরিয়ে আসে দেখার জন্য। মুহূর্তেই অ্যাম্বুলেন্স চলে এসেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ে সোয়া। তার মন ডাকছিল। সাদিকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে সোয়া। এগোনোর শক্তি পায় না, হাঁটু ভেঙে বসে পড়ে। স্তব্ধ হয়ে গিয়েছে সোয়া, রিয়েক্ট করতে পারছে না। মেয়ের চিৎকারে সেলিমও ভিড় ঠেলে ঢোকে। সাদিকে দেখে তারও বুকটা কেঁপে ওঠে, হাওমাও করে কেঁদে ওঠে। সাদির জ্ঞান রয়েছে, সে কথা বলতেও পারছে, কিন্তু এত লোকজনের মাঝে তার কথা শোনা যাচ্ছে না। কয়েকজন ধরে রেখেছে তাকে। সাদি রক্তমাখা হাতখানা উঁচু করে সোয়াকে শান্ত হতে বলে। বোঝায় সে ঠিক আছে, কিন্তু সত্যি তো সাদি ঠিক নেই। মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছে, বা হাতটা বাঁকা হয়ে গিয়েছে, ডান পায়ের প্রচণ্ড ব্যথা পেয়েছে। অ্যাম্বুলেন্স আসতে সকলেই ধরাধরি করে সাদিকে গাড়িতে তোলে। সোয়া বসে আছে সাদির দিকে তাকিয়ে, কাঁপছে সে। কথা বলার শক্তি হারিয়েছে। চিৎকার করে বলতে চাচ্ছে সাদিকে না নিতে, কিন্তু সে বলতে পারছে না। সেলিমও মেয়ের কথা ভুলে যায়। সে সাদির সাথে চলে যায়। একা পড়ে রয় সোয়া। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকে। ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। বুকেও অসহ্য ব্যথা হতে থাকে। অতঃপর সোয়া তার আঁখি পল্লব বন্ধ করে পড়ে যায় রাস্তায়। হাসপাতালের করিডোরে বাড়ির সকলেই বসে আছে। সাবিনা বেগমের অবস্থা খারাপ। কাঁদতে কাঁদতে দুবার জ্ঞান হারিয়েছে সে। সাদির ট্রিটমেন্ট চলেছে। ডাক্তার বলেছে মরণ বাঁচন কোনো ব্যাপার নেই। তবুও সকলেই ভেঙে পড়েছে। সোয়ার অবস্থা দেখে সকলেই আরও বেশি ঘাবড়ে গিয়েছে। মেয়েটাকে তারা রাস্তায় পেয়েছে। পাড়ার একজন গিয়ে বাকিদের খবর দিয়েছে। যে যেমনভাবে ছিল তেমনভাবেই বেরিয়ে পড়ে। সোয়ার আর বার্থডের কেক কাটা হয় না। এত এত রান্না করা হয়েছে বার্থডের উপলক্ষে, সেসব সেভাবেই পড়ে থাকে। চোখ খুলতে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে ছোঁয়া। মস্তিষ্ক একটুখানি চাপ দিতেই মনে পড়ে যায় সাদের কথা। চিৎকার দিয়ে বসে পড়ে ছোঁয়া। হাতে ক্যানেলও লাগানো ছিল। রক্ত উঠে যায় নলে। ছুটে আসে সিমি এবং নাজমা বেগম। নার্সও আসে। দুজনে ধরে ফেলে ছোঁয়াকে। ছোঁয়া ছোটাছুটি করতে থাকে। তাকে ধরে রাখা দায় হয়ে পড়েছে। ছোঁয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আম্মু আমাকে ছাড়ো, আমার সাদি, আমাকে সাদির কাছে যেতে হবে, আমার সাদি ব্যথা পেয়েছে। নাজমা বেগমের চোখেও পানি। তিনি মেয়ের মাথাখানা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, শান্ত হ মা, সাদি ঠিক আছে, হাইপার হোস না। মায়ের বুকে ছোঁয়া ফুপিয়ে কাঁদতে থাকে। ডাক্তার কৌশলে ক্যানেল খুলে দেয়, কিন্তু সেখান থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু সেদিকে ছোঁয়ার খেয়াল নেই। আমার জন্য আমার সাধুর এই অবস্থা, আমি এত পাগলামি কেন করি আম্মু? সিমিও সোয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। প্রেশার ফলস করেছিল সোয়ার। চুপ কর সোনা, সাদিকে দেখবি চল, সেও তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। সোয়া মায়ের বুক থেকে মাথাটা তুলে মুখের দিকে তাকায়।
এক সেকেন্ডও দেরি করে না সোয়া, এক দৌড়ে বেরিয়ে পড়ে নিজের কেবিন থেকে। করিডোরে দেখতে পায় সেলিম এবং সামিরকে। সাদির সাথে কথা বলিয়ে সাবিনা বেগম এবং পরীকে বাড়িতে ছাড়তে গিয়েছে সিফাত, আর সাজ্জাদ গিয়েছে সাদির জন্য ঔষধ আনতে। সোয়াকে দেখেই সেলিম দাঁড়িয়ে যায়। মা, তুমি উঠে পড়েছো কেন? সোয়া বাবাকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আমার সাদি কোথায়? আমি দেখব ওকে। সেলিম মেয়ের মনের অবস্থা বুঝতে পারে, হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। সোয়া এক দৌড়ে ঢুকে পড়ে। কপালে সাদা ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, হাতেও ব্যান্ডেজ করা। চোখ বন্ধ করে আছে সাদি। ফর্সা গোলগাল মুখখানা একদম অন্যরকম লাগছে। কুচকুচে কালো দাড়িতে এখনো রক্তের ছোঁয়া লেগে আছে। নাকের পাশ দিয়েও রক্তস্রোত বয়ে গিয়েছে। সোয়া সাদির পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। দুই হাতে মুখ চেপে ধরে, যাতে তার কান্নার শব্দে সাদির ঘুম না ভাঙে। কিন্তু বোকা সোয়া জানতোই না তার সাদি ঘুমিয়ে নেই। সে সোয়ার উপস্থিতি টের পেয়ে গিয়েছে। চোখ খোলে সাদি, তাকায় প্রেয়সীর মুখ পানে। মলিন হাসে। কাঁদছো কেন? আমি ঠিক আছি। সাদির কণ্ঠ শুনেই ছোঁয়া শব্দ করে কেঁদে ওঠে। বসে পড়ে সাদির পাশে। বুকে মাথা রেখে নিঃশব্দ কাঁদতে থাকে। সাদি হাত বাড়িয়ে প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে পারে না, কারণ তার হাতে আপাতত সেই শক্তি নেই। কেঁদো না জান, আমি ঠিক আছি। আমি আর কখনোই আপনার কথার বাহিরে যাব না। যা বলবেন তাই হবে। একদম বাচ্চামি করব না। আপনি শুধু সুস্থ হয়ে যান। সাদি হাসে। তুমি কান্না না থামালে সুস্থ হব না। ছোঁয়া কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। চলবে। গল্পতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নেক্সট পার্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।